যেটা সিলেবাস আছে, তো সিলেবাস খুব বেশি বড় না, খুব বেশি বড় না। তো আজকে we are going to start about the differential diagnosis of neck swelling, differential diagnosis of anterior midline swelling and lateral neck swelling, the causes of cervical lymphadenopathy। তারপরে দেখা যাক এই এই মেইন যেটা নেক সোয়েলিং এর চ্যাপ্টার দুটো শেষ করে, এই মেইন প্রেজেন্টেশনটা শেষ করে যদি সময় থাকে হাতে, তাহলে আমরা উই উইল ডিসকাস অ্যাবাউট আইদার ব্রাঙ্কিয়াল সিস্ট এন্ড ব্রাঙ্কিয়াল ফিস্টুলা অথবা থাইরোগ্লোসাল সিস্ট এন্ড থাইরোগ্লোসাল ফিস্টুলা, যে কোনো একটা বা দুটোই। ঠিক আছে? শেয়ার রাকিব ভাই, দেখো তোমাদের সবাইকে ঢুকতে যদি কেউ না পারে, আকিলা আর তানাস, তানাস তো মনে হয় আসেনি এখনো। ম্যাম আসছি আমি। আসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে আর আকিলাকে ইয়ে দিলাম, যদি কেউ অ্যাডমিট, আমি এমনি ইয়ে দিয়ে রেখেছি, তারপরে যদি সমস্যা হয় তাহলে আমাকে একটু জানাতে হবে, যে তাহলে আমি অ্যাডমিট করে দিব। আচ্ছা। Participants এখন তো 52. Okay, we are going to start the class. আজকে we are going to discuss about the swellings of neck. Okay. দেখো, swellings of neck এ তোমাদের পরীক্ষার জন্য যেটা বেশি ইম্পর্টেন্ট, what are the differential diagnosis of midline swellings of neck। তো midline swelling এর মধ্যে you can classify the midline swellings into two big term, একটা হচ্ছে congenital neck swelling, একটা acquired neck swelling। তো এভাবে যদি মনে রাখতে পারো, তাহলে পরীক্ষার সময় বা লেখার সময় মনে করাটা সুবিধা হয়, যে কনজেনাইটাল কি কি সোয়েলিং আছে, অ্যাকোয়ার্ড কি কি সোয়েলিং আছে। তো কনজেনাইটাল সোয়েলিং এর মধ্যে the commonest swelling which clinically আমরা যেটা ফেস করি বেশি, that is thyroglossal cyst। ঠিক আছে? তো থাইরোগ্লোসাল সিস্ট তোমরা জানো যে থাইরোগ্লোসাল সিস্ট রেমনেন্টস অফ থাইরোগ্লোসাল ডাক্ট থেকে ডেভেলপ করে, থাইরোগ্লোসাল ডাক্ট থেকে ডেভেলপ করে বলে এটাকে থাইরোগ্লোসাল ডাক্ট সিস্ট বলা হয়। এবং আলটিমেটলি থাইরোগ্লোসাল ডাক্টের টিপ থেকে কিন্তু থাইরয়েডটা ডেভেলপ করে। ঠিক আছে? তো থাইরয়েডের এই থাইরোগ্লোসাল জার্নি অফ থাইরোগ্লোসাল ডাক্ট ফ্রম দা ফোরামেন সিকাম থেকে একদম ইসমাস অফ থাইরয়েড গ্ল্যান্ডের পর্যন্ত এটা বিস্তৃত থাকে ডাক্টটা। তো ডাক্টের কোনো অংশে যদি থাইরয়েড টিস্যু যদি লেফট ওভার রয়ে যায়, ওখান থেকেও একটোপিক থাইরয়েড ডেভেলপ করতে পারে। তো থাইরয়েড টিস্যু অরিজিনাল টিস্যুর বাইরেও কিছু একটোপিক থাইরয়েড আমরা পেতে পারি, যে ইন দ্য অ্যান্টেরিয়র মিডলাইন অফ নেক। এছাড়া জার্ময়েড সিস্ট আসবে, এই যে কোনো মিডলাইন কনজেনাইটাল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ সোয়েলিং এ ডার্ময়েড সিস্ট অবশ্যই আসে। এবং আমরা জানি যে ডার্ময়েডস এর রাইট হাফ যখন লেফট হাফ আলাদা করে ডেভেলপ করে, এবং যখন এরা মিডলাইনে ইউনাইট করে, তখন স্ট্রাটিভাস্কোমাস এপিথেলিয়াম যদি কোথাও আটকা পড়ে যায়, সেখান থেকে ডার্ময়েড সিস্টটা রাইজ করে। রেমনেন্টস অফ থাইমাস থাকে সুপ্রাস্টার্নাল রিজিয়নে। ম্যাম ডার্ময়েড সিস্টটা একটু আবার। ডার্ময়েড সিস্টটা হচ্ছে বডির দুটো হাফে ডেভেলপ করে, আমাদের বডি রাইট হাফ লেফট হাফ। এবং রাইট হাফ যখন লেফট হাফের সঙ্গে ইউনাইট করে, আমরা জানি যে আমাদের স্কিন ডেভেলপ করে কোথা থেকে, সারফেস একটোডার্ম থেকে। ঠিক আছে? তো এই একটোডার্মাল টিস্যু রাইট হাফ লেফট হাফ যখন ইউনাইট করবে ইন দা মিডলাইন, তখন একটোডার্মাল টিস্যু যদি মাঝখানে চাপা পড়ে যায়, রাইট হাফ লেফট হাফ যে পয়েন্টে যে লাইনে ইউনিয়ন হবে, এই ইউনিয়নের মাঝখানে মাঝে মাঝে এই তো বিট একটোডার্মাল সারফেস একটোডার্মাল টিস্যু মাঝে মাঝে চাপা পড়ে যায়। চাপা পড়ে যায় মিন্স দ্যাট এরা সারফেসের নিচে চাপা পড়ে যায়। এবং
These beads of ectodermal tissue may give rise to the formation of dermoid cyst. Dermoid cyst is always found lying by stratiform epithelium, মানে এরা সারফেস ectoderm থেকেই কিন্তু ডেভেলপ করে। ঠিক আছে, তো তিনটা জিনিস ভেরি ক্লিয়ার। অ্যান্ড রেমনেন্স অফ থাইমাস, থাইমাস অ্যাকচুয়ালি একটা সুপিরিয়র মেডিয়াস্টিনামের একটা কন্টেন্ট, যেটা ইউজুয়ালি ডিসঅ্যাপিয়ার করে যায় এবং মেডিয়াস্টিনামেই বেশিরভাগ সময় দেখা যায়, কিন্তু একদম ছোট বাচ্চাদের মাঝে মাঝে সুপ্রাস্টার্নাল রিজিয়নে থাইমাসের থাইমাসটা মে প্রোট্রুড ফ্রম দা থ্রু দা থোরাসিক ইনলেট দিয়ে থোরাক্স থেকে মাঝে মাঝে প্রোট্রুড করে সুপ্রাস্টার্নাল রিজিয়নে একটা সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে, একদম ছোট নিউবর্ন অথবা ইনফ্যান্ট। এটাও পরে ডিসঅ্যাপিয়ার করে যায় থাইমাস। তারপরেও এটা মাথায় রাখতে হবে যে সুপ্রাস্টার্নাল রিজিয়নে যদি কোনো সফট সিস্টিক সোয়েলিং নিয়ে একটা বাচ্চা প্রেজেন্ট করে, ইট মাইট বি এ কেস অফ রেমনেন্স অফ থাইমাস, সোয়েলিং ফ্রম দ্য রেমনেন্স অফ থাইমাস। ঠিক আছে, তারপরে আসো যে একুয়ার্ড নেক সোয়েলিং গুলি কি। তো একুয়ার্ড নেক সোয়েলিং সবসময় খেয়াল করবে যে একুয়ার্ড মানেই হচ্ছে আমরা কয়েকটা ব্রড হেডলাইনে আমরা ভাগ করে নিতে পারি। এক নম্বর হচ্ছে ট্রমেটিক, দুই নাম্বার হচ্ছে ইনফ্ল্যামেটরি, তার মানে ইনফেকশন থেকে, এবং তিন নাম্বার হচ্ছে নিওপ্লাস্টিক, এন্ড চার নাম্বার হচ্ছে মিসেলেনিয়াস। তো ব্রড হেডলাইন অনুযায়ী ট্রমেটিক, ট্রমা মানে হঠাৎ করে কেউ যদি সামনে কোথাও হাঁটতে হাঁটতে সামনের দিকে ধাক্কা খায় বা গলার সামনে গিয়ে কোনো একটা ইনজুরি হয়, that may give rise to inflammation, মানে traumatic inflammatory swelling in the midline of the neck। ঠিক আছে, তো traumatic is very রেয়ার, যে একদম মিডলাইন সোয়েলিং হিসাবে হয়তো প্রেজেন্ট করা ভেরি রেয়ার, বাট থিওরিটিক্যালি দিস ইজ এ পসিবিলিটি। এবং যখন তোমাদেরকে আমরা ভাইভাতে জিজ্ঞেস করি বা তোমরা যখন রিটেন আনসার করো, তখন ট্রমাটিক ইজ এ definitely can be given as a headline হিসাবে, যে traumatic acquired midline swellings of neck। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো ইনফ্ল্যামেটরি সোয়েলিংস। ইনফ্ল্যামেটরি সোয়েলিংস এর মধ্যে তোমরা জানো ওরাল ক্যাভিটি থেকে, ডেন্টাল ইনফেকশন থেকে, লার্ডউইগস এনজাইনা সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে, সাবমেন্টাল এবং সাবম্যান্ডিকুলার রিজিয়নে একদম একটা ইনডিউরেটেড সোয়েলিং নিয়ে, শক্ত সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করে। লাডউইগস এনজাইনা ইজ নট ভেরি আনকমন। ঠিক আছে, আমরা তো হরদম ইএনটি পাচ্ছি, এবং ডেন্টালরাও ওরাও কিন্তু maxillofacial department are dealing a lot of cases of the Ludwig's angina, so this is common। সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস, তো আমাদের নেকে তো তোমরা জানো প্রায় আমাদের বডিতে 800 লিম্ফ নোড আছে পুরো বডিতে, এবং এর মধ্যে 300 আছে কিন্তু নেকে। 300 নেকে কিছু সুপারফিশিয়াল লিম্ফ নোডস, কিছু ডিপ লিম্ফ নোডস, এন্ড এর নাম্বার অফ আমরা জানি যে তোমরা ইউ ক্যান পালপেট দ্য লিম্ফ নোড। কিছু আছে সুপারফিশিয়াল লিম্ফ নোড গ্রুপ, সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলারের মতো, আর কিছু আছে ডিপ সার্ভাইকাল লিম্ফ নোডস। anterior midline of neck is also having some superficial group of lymph nodes, এর মধ্যে একটা হচ্ছে সাবম্যান্টাল, যেটা চিনে থাকে সাবম্যান্টাল। আর নিচের দিকে আমরা যদি যাই তাহলে হাইওয়েড বোনের উপরে নিচে করে প্রি ল্যারিঞ্জিয়াল কিছু লিম্ফ নোডস থাকে, ট্রাকিয়ার সামনে করে প্রি ট্রাকিয়াল লিম্ফ নোডস থাকে, ট্রাকিয়ার দুপাশে প্যারাট্রাকিয়াল লিম্ফ নোডস থাকে, এবং লাস্টে একদম সুপ্রাস্টার্নাল নটস যেখানে আছে সেখানেও কয়েকটা লিম্ফ নোডস থাকে। তাহলে এটা সাবম্যান্টাল কোনো কারণে যদি লিম্ফ নোডটা ইনফেকশন হয়ে যায়, যেমন ইনসিসার, লোয়ার ইনসিসার টিপতে ডেন্টাল ক্যারিজ থেকে বা কোনো ইনজুরি থেকে, ওখানে যদি কোনো তোমার আলসারেশন হয় বা কোনো ধরনের ইনজুরি হয়, ওখান থেকেও অনেক সময় সাবমেন্টাল লিম্ফ নোডটা ইনফ্লেমড হয়ে বড় হয়ে যেতে পারে। এবং প্রি ল্যারিঞ্জিয়ালও অনেক সময় থ্রোটের ওরাল ক্যাভিটি বা থ্রোটের ইনফেকশন থেকে মাঝে মাঝে প্রি ল্যারিঞ্জিয়াল লিম্ফ নোড বাড়তে পারে। প্যারাট্রাকিয়াল লিম্ফ নোড, প্রি ট্রাকিয়াল লিম্ফ নোডস গুলি আমরা থাইরয়েডের সঙ্গে কিন্তু থাইরয়েডাইটিসের সঙ্গে এরা এনলার্জড হতে পারে। ঠিক আছে, ইনফ্ল্যামেটরি সোয়েলিং একদম সুপ্রাস্টার্নালও ওইভাবেই মাঝে মধ্যে, ইটস ভেরি রেয়ার বাট থিওরিটিক্যাল পসিবিলিটি ইজ দেয়ার দ্যাট সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে।
আচ্ছা, এরপর আসো ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্ক। আমরা জানি যে ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্ক যেটা থাইরয়েড এবং ক্রিকয়েড কার্টিলেজ, দে আর made up of hyaline cartilage and they may undergo perichondritis, very rare, but যদি perichondritis হয়ে যায় তাহলে তো ডেফিনেটলি ফ্রেমওয়ার্কটা অনেক বড় দেখাবে, অনেক ওয়াইডার দেখাবে, ঠিক আছে? তো এবং টেন্ডার থাকবে, ওয়াইডার হবে এবং টেন্ডার থাকবে, দ্যাট ইজ perichondritis. থাইরয়েডাইটিস, থাইরয়েড ইজ দ্য anterior midline of neck এর সবচাইতে প্রমিনেন্ট সোয়েলিং হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এবং থাইরয়েডাইটিস আমরা যখন বলি তখন দেখা যায় যে দ্য গ্ল্যান্ড হ্যাজ গন ইনফ্ল্যামেশন, ঠিক আছে? পুরা গ্ল্যান্ডটা ইনফ্লেমড হয়ে যায় এবং পুরা গ্ল্যান্ডটা বেড়ে বড় হয়ে টেন্ডার হয়ে থাকে, দ্যাট ইজ থাইরয়েডাইটিস। সাব হাইওয়েড বার্সাইটিস, এটা হাইওয়েড বোনের সঙ্গে রিলেটেড একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন, ওই রিজিয়নটা খুব টেন্ডার হয়ে থাকে। সো দিজ আর অল ইনফ্ল্যামেটরি সোয়েলিংস ইন দ্য মিড লাইন অফ দ্য নেক। তারপরে আসো দ্য নিউপ্লাস্টিক সোয়েলিং। কি কি নিউপ্লাজম কমনলি আমরা ইন্টার মিড লাইন অফ নেকে পেতে পারি? এক নম্বর হচ্ছে লাইপোমা। লাইপোমা ইজ নট ভেরি আনকমন ইন দ্য ইন্টার মিড লাইন অফ দ্য নেক। এটা ফ্যাট, সাবকিউটেনিয়াস টিস্যুতে যে ফ্যাট থাকে, ফ্যাট সেল থেকে রাইজ করে। তো একই রকম লাইপোমার সঙ্গে ইউ ক্যান টেল কন্ড্রোমা, ইউ ক্যান টেল অস্টিওমা, বিকজ theoretical possibilities are there. Chondroma, osteoma, these are not very common in midline as a midline swellings of neck, but you can anyway you can write it down in written খাতা অথবা পাইবা তো তোমরা বলতে পারো যে হ্যাঁ লাইপোমা, কন্ড্রোমা বা অস্টিওমা এগুলি হতে পারে। ইপিডার্ময়েড সিস্ট হচ্ছে, ডার্ময়েড সিস্ট আমরা যখন পড়বো তখন দেখবো যে দ্য ইপিডার্ময়েড সিস্ট একটা কনজেনাইটাল সোয়েলিং হিসাবে অ্যাপিয়ার করতে পারে, আবার একুয়ার্ড সোয়েলিং হিসাবে অ্যাপিয়ার করতে পারে। কেমন করে একুয়ার্ড? আমার একটা পেনিট্রেটিং ইনজুরি হলো, তো যেই জায়গায় পেনিট্রেটিং ইনজুরি হলো ওই ঠিক জায়গা বরাবর কিছু স্ট্রাটিফাইড এপিথেলিয়াম মে বি ড্রিভেন বিলো দ্য সারফেস অফ দ্য স্কিন। ওখানে যে স্ট্রাটিফাইড এপিথেলিয়ামটা সারফেস অফ দ্য স্কিনের নিচে আটকা পড়ে যায়, that may give rise to epidermoid cyst. So in this way epidermoid cyst কিন্তু acquired একটা সোয়েলিং হিসেবে anterior midline of the neck এ অ্যাপিয়ার করতে পারে। তারপরে আসো থাইরয়েড নডিউল। থাইরয়েড নডিউল ইসমাস, যেটা আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডের দুটো লোব আছে এবং দে আর জয়েন্ড বাই an isthmus in the midline. ইসমাসে যদি কোনো থাইরয়েড নডিউল অ্যাপিয়ার করে, that may come as differential diagnosis of midline swellings of neck. ওকে, তো থাইরয়েড নডিউল আমরা যখন বলি তখন সাধারণত নিউপ্লাজম হিসাবে ডিল করি। তারপরে থাইরয়েড নডিউল ইট মে বি সিম্পল কলয়েড গয়টার, ইট মে বি এ নিউপ্লাস্টিক সোয়েলিং এবং ডেফিনেটলি ইনফ্ল্যামেটরি সোয়েলিং তো হতেই পারে। আমরা তো থাইরয়েডাইটিস অলরেডি ইনক্লুডেড, ঠিক আছে? আচ্ছা, তো থাইরয়েড নডিউল আমরা নিউপ্লাস্টিক সোয়েলিং হিসাবেই ধরবো, যে any নিউপ্লাজম in the arising from the isthmus of thyroid gland as thyroid nodule will come as differential diagnosis of midline swellings of neck. আরেকটা যেটা নিউপ্লাজমের ক্ষেত্রে যে কার্সিনোমা ল্যারিংস। কার্সিনোমা ল্যারিংস যখন ডাইরেক্ট এক্সটেনশন হয় টুয়ার্ডস দ্য স্কিন সারফেস এন্ড মিডলাইন অফ দ্য, মানে এটা ইনভেসিভ যখন হয়ে যায় তখন দেয়ার ইজ ওয়াইডেনিং অফ দ্য laryngeal framework of laryngeal framework ta widening hoye jay. So that is can be taken as an differential diagnosis of midline swellings of neck, that is carcinoma larynx. So carcinoma larynx jokhon invasive invade kore jay, cartilage invade kore jay, it may appear as a differential diagnosis of midline swellings of neck. Okay, so broad category te classified traumatic, inflammatory কিছু মনে রাখবা, ইনফ্ল্যামেটরি ক্যাটাগরিতে, কিছু নিউপ্লাস্টিক ক্যাটাগরিতে। তো এভাবেই মোটামুটি এন্টার মিডলাইন সোয়েলিংস অফ নেকটা মনে রাখতে হবে। ম্যাম লাডউইংস অ্যাঞ্জাইনাটা আরেকবার। লাডউইগস অ্যাঞ্জাইনা হচ্ছে আমাদের যে তোমাদের তো এরা তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার দুই ইয়ারেই পাবে, যে ওরাল পেরিওডন্টোলজিতেও পাবে, আর ফোর্থ ইয়ারে তো অবশ্যই পাবে। লাডউইগসটা হচ্ছে সাবমেন্টাল এবং সাবম্যান্ডিবুলার রিজিয়নে সফট টিস্যু সোয়েলিং, একদম মানে সফট টিস্যু সোয়েলিং that comes from usually dental in origin. Dental in origin in 80% cases dental caries বা periodontitis থেকে অথবা apical abscess থেকে, এবং 20% কেসে থ্রোট ইনফেকশন থেকে
সাবমেন্টাল চিনের যে সাবম্যান্ডিবুলার টিস্যু আছে, সফট টিস্যু আছে, সেটা একদম সোলোয়েন হয়ে একদম টেন্ডার এবং রিজিড হয়ে থাকে, ঠিক আছে? তো একদম এন্ডিউরেটেড হয়ে থাকে। তো এন্ডিউরেটেড টেন্ডার soft tissue swelling of the submental and submandibular region due to spreading cellulitis, এটাকে আমরা বলি spreading cellulitis of soft tissue of the chin, ঠিক আছে? that results from dental infection or throat infection. So 80% cases it comes from dental and 20% cases it comes from throat infection. This is one type of spreading cellulitis of submental and submandibular soft tissue of chin. Okay, is it clear? Yes, ma'am. এটা তোমরা পাবে, এটা ওরাল এবং ওরাল পেরিওডন্টোলজিতেও পাবে, ফোর্থ ইয়ারও আমার মনে হয় লাডউইগস পাবে, এবং কেসই পাই, তোমরা আমার মনে হয় কেসও পাবে, লাডউইগস এর কেস, লাডউইগস এনজাইনা, ঠিক আছে? এটা খুব পেইনফুল কন্ডিশন, এবং আমাদের অ্যান্টিবায়োটিক শুরু করে এটা ইনসিশন এন্ড ড্রেনেজ দেওয়ার একটা আলাদা আছে, আলাদা ফ্যাশনে ইনসিশন এন্ড ড্রেনেজ দিতে হয়। তা আমার মনে হয় ইউ উইল বি, মানে তোমরা পাবে রোগীগুলি থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা ইন্টার্ন করার সময় ডেফিনেটলি ইউ উইল সি দিস কেসেস, লাডউইগস এনজাইনা। কাম টু দ্য লেটারাল সোয়েলিংস অফ নেক। লেটারাল সোয়েলিংস অফ নেক আমরা একইভাবে ক্লাসিফাই করব, কিছু কনজেনাইটাল এবং কিছু একুয়ার্ড। কনজেনাইটালের মধ্যে যেটা কমনেস্ট হচ্ছে ব্রাঙ্কিয়াল সিস্ট এন্ড ব্রাঙ্কিয়াল ফিস্টুলা। তো এটা আমরা ডিসকাস করব যে ব্রাঙ্কিয়াল সিস্টটা কোথায় হয়, ব্রাঙ্কিয়াল ফিস্টুলাটা কোন পজিশনে অ্যাপিয়ার করে। দেন হেমানজিওমা, লিম্ফানজিওমা। তো হেমানজিওমা, লিম্ফানজিওমা নেক, ফেস, নেক রিজিয়নে কিন্তু খুব বেশি আনকমন না, আমরা প্রায়ই হেমানজিওমা, লিম্ফানজিওমা লেটারাল সোয়েলিংস অফ নেকে পাই। তো লিম্ফানজিওমার মধ্যে যেটা বেশ কমন ইনফ্যান্টদের মধ্যে, সিস্টিক হাইগ্রোমা, এবং এটা একটা সিস্টিক হাইগ্রোমা আমরা ডিসকাস করার সময় বলবো এটা অরিজিনালি একটা লিম্ফানজিওমাই, বাট এটা যেহেতু কনজেনাইটাল সোয়েলিং হিসাবে অ্যাপিয়ার করে এবং এটা যেখান থেকে অ্যাপিয়ার করে, তো এটাকে খুব এটার একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স ক্রাইটেরিয়া আছে, এবং এটাকে সিস্টিক হাইগ্রোমা হিসাবেই আমরা এটাকে সিস্টিক হাইগ্রোমা হিসাবেই আমরা দেখি। এটা লিম্ফানজিওমা হলো সিস্টিক হাইগ্রোমা নামেই এটা পরিচিত। আমরা সিস্টিক হাইগ্রোমা হিসাবেই আমরা ডিসকাস করবো, তোমাদের সিলেবাসে যেহেতু আসে। আর স্টার্নোমাস্টয়েড টিউমার হচ্ছে এটা বিকজ অফ ইনজুরি টু দ্য স্টার্নোমাস্টয়েড মাসেল। লেবারের সময় যদি কোনো কারণে স্টার্নোমাস্টয়েড মাসেলটা ইনজুরি হয়, there is collection of blood around the sternomastoid muscle, এই যে বাট উইদিন দ্য শীথ, মানে ব্লাডটা উইদিন দ্য শীথের ভিতরে থাকে, স্টার্নোমাস্টয়েড মাসেলের শীথের ভিতরেই থাকে, এবং আলটিমেটলি এই ব্লাডটা শীথের ভিতরে অর্গানাইজ হয়ে রিজিড হয়ে যায়, অর্গানাইজ হয়ে রিজিড হয়ে যায়, এবং যে ইনজুরিটা হয়, মাসেলের ইনজুরি যেটা হয়, মানে যে ইনজুরি পয়েন্ট থেকে ব্লিডিংটা হয়, ওই ইনজুরি পয়েন্টটা ফাইব্রোসড হয়ে যায়। তো একটা মাসেল যদি ফাইব্রোসড হয়ে যায়, ডেফিনেটলি এটা তো আর বাড়তে পারে না। তো ধরলাম রাইট সাইডে স্টার্নোমাস্টয়েড লেবারের সময় স্টার্নোমাস্টয়েড মাসেলটা ইনজুরি হয়ে ব্লাডটা শীতের চারিদিকে জমে গেল এবং ব্লাডটা অর্গানাইজড হয়ে গেল। অর্গানাইজড হয়ে গেলে আমরা জানি যে এটা শক্ত হয়ে যায়, এবং এট দ্য সেম টাইম মাসেল যেটা ইনজুরি ছিল ওইটাও ফাইব্রোসড হয়ে গেল। তাহলে কি হবে, রাইট সাইডে এটা ইনজুরি হয়েছে, লেফট সাইডে কিন্তু স্টার্নোমাস্টয়েড মাসেল বাচ্চাটা ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে বড় হচ্ছে, এবং রাইট সাইডে যে সাইডে ইনজুরি ছিল ওইদিকে স্টার্নোমাস্টয়েড মাসেলটা আর বাড়তে পারে না, এটা কন্ট্রাকচারের মতো হয়ে যায়, ঠিক আছে? তো এই কন্ট্রাকচারের জন্য দেখা যায় যে বাচ্চাটা ডেভেলপস করে টর্টিকোলিস, ডান দিকে ঘাড়টা কাত হয়ে থাকে, দ্যাট ইজ কল্ড স্টার্নোমাস্টয়েড টিউমার। তো অনেক বাচ্চা আমাদের কাছে 2 বছর 3 বছর 4 বছর, আবার অনেকে দেখা যায় 10 বছর 12 বছর বয়সে অ্যাপিয়ার করে উইথ স্টার্নোমাস্টয়েড টিউমার। হ্যাঁ, তো আমরা এটা দেখলেই বুঝি। তো এটা আমরা কিভাবে করি, এটা একটা ইনসিশন দিয়ে আমরা ওপেন করি, আগে মাসেলটাকে ওপেন করে মাসেলটা সরাসরি হরাইজন্টালি রিসেকশন করে ফেলি, একদম কেটে দিলে মাসেলটা যখন ফ্রি হয়ে যায় গিয়া, হ্যাঁ, যা ফাইব্রোস অংশটা তো আমরা কেটে যখন দিই মাঝখান বরাবর, তখন এটা ফ্রি হয়ে যায় গিয়া এবং টর্টিকোলিসটা পেশেন্টের নেকটা নর্মাল পজিশনে ফেরত আসে, ঠিক আছে? তো এটা থিওরিটিক্যালি বলা যত সহজ, অপারেশনটা ইজ নট সো ইজি, এবং এর পরেও কিছু ফিজিওথেরাপি আছে,
রিমডেলিং হয়, ফিজিওথেরাপি লাগে, এবং নর্মাল পজিশন অফ নেকটা ফেরত আসছে টর্টিকোলিস থেকে টেক্স টাইম। ঠিক আছে, সো দিস ইজ কল্ড স্টার্নোমাস্টয়েড টিউমার। আর একুয়েট সোয়েলিং এর মধ্যে একইভাবে আমরা কয়েক ভাগে ভাগ করতে পারি একটা ব্রড ক্যাটাগরিতে। একটা হচ্ছে ট্রমেটিক, ইনফ্ল্যামেটরি, নিওপ্লাস্টিক অ্যান্ড মিসেলেনিয়াস। তো ট্রমেটিকের মধ্যে তো ট্রমাই, যে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্ট হলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, নেকের মধ্যে ইনজুরি হয়ে এখানে ফ্র্যাকচারও থাকতে পারে, ল্যারিঞ্জিয়াল ফ্রেমওয়ার্কে ফ্র্যাকচার থাকতে পারে, বা ম্যান্ডিবলে ফ্র্যাকচার থাকতে পারে। ঠিক আছে, বা সার্ভাইকাল পিছনের যে বোন আছে ওখানে ফ্র্যাকচার থাকতে পারে, ফ্র্যাকচার হয়ে ব্লাড জমে অনেক সময় সোয়েলিং হয়ে থাকে। ঠিক আছে, সো দ্যাট ইজ কল্ড ট্রমেটিক টাইপ অফ লেটারাল সোয়েলিংস অফ নেক, ডিডিতে আসবে। এরপর আসে ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরির মধ্যে হচ্ছে সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস। আমরা যে 300 লিম্ফ নোডের কথা জানি নেকে থাকে, বেশিরভাগই হচ্ছে ডিপ গ্রুপ অফ লিম্ফ নোডস। ডিপ গ্রুপ অফ লিম্ফ নোডস, কিছু তো থাকে সুপারফিশিয়াল গ্রুপ, কিন্তু ডিপ গ্রুপটাই বেশি। আপার জুগুলার চেইন, মিডল জুগুলার চেইন, লোয়ার জুগুলার চেইন, সুপ্রাক্লাভিকুলার গ্রুপ অফ চেইন, মানে লেটারাল পার্ট অফ দ্য নেকেই লিম্ফ নোডের সংখ্যাটা বেশি থাকে। এবং যে কোনো ধরনের ওরাল ক্যাভিটির ইনফেকশন থেকে বা থ্রোটের ইনফেকশন থেকে দিস লিম্ফ নোড নিয়ে আন্ডারগো এনলার্জমেন্ট এন্ড দ্যাট ইজ কল্ড সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস। ঠিক আছে, তো সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস অ্যাকচুয়ালি ইনফেকশন কামস ফ্রম দ্য ওরাল ক্যাভিটি অথবা থ্রোট থেকে, যেমন গ্লসাইটিস থেকে, মিউকোসাইটিস থেকে, অথবা টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস থেকে সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস নিয়ে রোগী আমাদের কাছে আসতে পারে। তো ওগুলি ভাইরালও হয়, অনেক সময় ব্যাকটেরিয়ালও হয়। তো আমরা একটু ডিসকাস করব, একটু ডিটেলসে যাব সামনে। টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস হচ্ছে, কারণ সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস একিউট হতে পারে, ক্রনিকও হতে পারে, এটা স্পেসিফিকও হতে পারে, নন স্পেসিফিকও হতে পারে। তো আমরা সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি যখন ডিসকাস করবো তখন এটা কিছু ডিসকাশন করবো এটার উপর, সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস বা সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথির কজগুলি যখন ডিসকাস করবো। টিউবারকুলার লিম্ফ্যাডিনাইটিস হচ্ছে যখন টিবি, টিউবারকুলার ইনফ্ল্যামেশন অফ লিম্ফ নোডস হয়। নেকের টিউবারকুলার লিম্ফ নোডস ইটস নট ভেরি আনকমন, অনেক খুব কমন। and submandibular gland is situated, তোমরা জানো যে in the submandibular region below the in the chin, the lateral part of the chin এ submandibular gland থাকে। যে কোনো কারণে যদি এটা ইনফ্লেমড হয়ে যায়, that is called submandibular sinusoiditis। প্যারোটিড গ্ল্যান্ড থাকে ঠিক জয়ের নিচে, আমাদের র্যামাস অফ ম্যান্ডিবল যেটা আছে এটা চারপাশে থাকে প্যারোটিড গ্ল্যান্ড। তো কোনো কারণে প্যারোটিড গ্ল্যান্ড যদি এনলার্জ হয়ে যায় তাহলে পেশেন্ট মে কাম উইথ প্যারোটাইটিস নিয়ে, যেটা আমরা মামস হিসাবে পাই প্রচুর পেশেন্ট। তো ইনফ্ল্যামেশন ছাড়াও নিউপ্লাস্টিক সোয়েলিং নিয়ে আসতে পারে, যেমন স্কিনের নিচে যে সাবকিউটেনিয়াস ফ্যাট থাকে ওখান থেকে লাইপোমা ডেভেলপ করতে পারে, লাইপোমা নিয়ে আমাদের কাছে আসতে পারে। নিউরোফাইব্রোমা নিয়ে আসতে পারে। তো নিউরোফাইব্রোমা হচ্ছে কারণ আমরা জানি অনেক নার্ভ ফাইবার পাস করে অ্যাবভ দ্য ডিপ ফাসা, বিলো দ্য ডিপ ফাসা, যেমন ভেগাস নার্ভ থেকে উঠতে পারে, গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, হাইপোগ্লোসাল নার্ভ থেকে উঠতে পারে, অ্যাক্সেসরি নার্ভ থেকে উঠতে পারে। আবার সার্ভাইকাল প্লেক্সাসের যে নার্ভগুলি আছে যেমন গ্রেট অরিকুলার, লেজার অক্সিপিটাল, এইসব নার্ভ থেকেও অনেক সময় নিউরোফাইব্রোমা বা schwannoma arise করতে পারে। আবার এদের কাউন্টার পার্ট, malignant counterpart is not uncommon also, lipoma, liposarcoma in the nape of the neck, মানে একটু পিছনের দিকে, কিন্তু liposarcoma is not uncommon। বা নিউরোফাইব্রোমা জায়গায় নিউরোসার্কোমা, নিউরোফাইব্রোসার্কোমা হিসেবেও কিন্তু আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, সো সাবকিউটেনিয়াস কম্পোনেন্ট বা ডিপ টিস্যু থেকে, যেমন ভেগাস নার্ভ, সিম্প্যাথেটিক নার্ভ, এগুলি থেকেও কিন্তু নিউরোফাইব্রোমা, schwannoma, লাইপোমা, লাইপোসার্কোমা বা নিউরোফাইব্রোসার্কোমা আসতে পারে। বিনাইন অ্যান্ড ম্যালিগন্যান্ট নিউপ্লাজম। আর অনেক তো লিম্ফ নোড আছে, এবং লিম্ফ নোডের যেটা প্রাইমারি ম্যালিগন্যান্সি, দ্যাট ইজ কল্ড লিম্ফোমা। লিম্ফোমা ইজ অলওয়েজ ম্যালিগন্যান্ট নিউপ্লাজম। অ্যান্ড অনেক সময় লিউকেমিয়াও আমাদের কাছে, লিউকেমিয়া ইজ এ প্রাইমারি ম্যালিগন্যান্সি অফ ব্লাড সেল that may appear, that may present with lymph node swelling in neck। তাহলে লিম্ফোমা এবং লিউকেমিয়া আমাদের লেটারাল সোয়েলিংস অফ নেক প্রাইমারি ম্যালিগন্যান্সি হিসাবে প্রেজেন্ট করতে পারে। আর সাধারণত অ্যাডাল্ট পেশেন্ট এবং এল্ডারলি পেশেন্টে
আমরা প্রচুর মেটাস্টেটিক নেক নোড পাই, দ্যাট ইজ সেকেন্ডারি নিউপ্লাজম অফ লিম্ফ নোড। তো মেটাস্টেটিকটা আমরা একটু সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথিতেই আমরা একটু ডিটেলসে যাব তোমাদের কনসেপশনটা ক্লিয়ার রাখার জন্য। এরপরে দেখো লেটারাল নেক সোয়েলিং হিসেবে থাইরয়েড নডুল অবশ্যই আসবে, কারণ 50% অফ নেক সোয়েলিং হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড সোয়েলিং। 50% of the neck swelling thyroid gland. তো থাইরয়েডটা যদি রাইট লোব থেকে উঠে বা লেফট লোব থেকে উঠে তাহলে এটা লেটারাল swellings of neck এর ডিডিতে ইনক্লুডেড হবে। নিউপ্লাজম অফ salivary gland, এই যে প্যারোটাইটিস, সাবম্যান্ডিবুলার সাইলোইডিনাইটিস, দিস আর ইনফ্ল্যামেটরি সোয়েলিং। এরা যদি এদের ম্যালিগন্যান্ট কাউন্টার পার্টটা হচ্ছে দ্য নিউপ্লাস্টিক কাউন্টার পার্টটা নিউপ্লাজম অফ salivary gland। তো নিউপ্লাজম অফ salivary gland এর প্লিওমরফিক এডিনোমা ইজ দ্য কমনেস্ট salivary gland swelling, ঠিক আছে, প্যারোটিড গ্ল্যান্ড থেকে উঠে। 50% কেসের 50% of the benign neoplasm of submandibular salivary gland হচ্ছে প্লিওমরফিক এডিনোমা। সো প্লিওমরফিক এডিনোমা, ওয়ার্ডিংস টিউমার এগুলো হচ্ছে benign neoplasm। বাট ম্যালিগন্যান্ট সোয়েলিং রাইজ করতে পারে প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে, যেমন তোমার এডিনয়েড সিস্টিক কার্সিনোমা, ঠিক আছে। তা আরো কিছু আছে, যে কিছু প্যারোটিড গ্ল্যান্ড এবং সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড থেকে কিছু ম্যালিগন্যান্ট নিউপ্লাজম অ্যারাইজ করতে পারে, এডিনোকার্সিনোমা, এডিনয়েড সিস্টিক কার্সিনোমা, কার্সিনোমা অফ প্লিওমরফিক এডিনোমা, ঠিক আছে, তা স্কোমাস সেল কার্সিনোমা, দেন মিউকোএপিডার্মোড মার্ময়েড নিউপ্লাজম। তো আর যেটা আছে যে লোয়ার জ থেকে মাঝে মাঝে ম্যান্ডিবলের সিস্ট বা নিউপ্লাজম অফ দ্য ম্যান্ডিবল অ্যামেলোব্লাস্টোমা, যেটা আমরা বলি যে অ্যামেলোব্লাস্টোমা অফ লোয়ার জ মে প্রেজেন্ট উইথ লেটারাল নেক সোয়েলিং। কারণ এটা তো ডেফিনেটলি লেটারাল পার্ট অফ দ্য নেকের roof is formed by the mandible, but the base of the mandible. So base of the mandible ameloblastoma to be high. So ameloblastoma can come as a lateral swelling of neck. Carotid body tumor, this is not very rare. তো এটা উঠে হচ্ছে বাইফার্কেশন, ক্যারোটিড বাইফার্কেশনে কিছু ক্যারোটিড রিসেপ্টর আছে, কেমো রিসেপ্টর আছে, কেমো রিসেপ্টর, ওই কেমো রিসেপ্টর গুলি থেকে ক্যারোটিড বডি টিউমার অ্যারাইজ করে। দিস টিউমার ইজ হাইলি ভাস্কুলার and seen at the site of bifurcation, carotid bifurcation দেখা যায়। তো কিছু মিসেলিনিয়াস টিউমার লেটারাল নেক সোয়েলিং নিয়ে প্রেজেন্ট করতে পারে। এর মধ্যে হচ্ছে একটা প্লাঞ্জিং র্যানুলা। র্যানুলা হচ্ছে দ্য এনি সিস্টিক সোয়েলিং ইন দ্য ফ্লোর অফ দ্য মাউথ। তো ফ্লোর অফ দ্য মাউথের ফ্লোর ইজ ফর্ম বাই দ্য মাইলোহাইভেট মাসেল। তো মাঝে মাঝে র্যানুলা কি করে মাইলোহাইভেট মাসেল দিয়ে ইনভেট করে লেটারাল পার্ট অফ দ্য নেকে চলে আসে, দেন ইট ইজ কল্ড plunging ranula. So plunging ranula, laryngocele, pharyngeal pouch, these are miscellaneous swelling that may come as differential diagnosis of lateral swellings of neck. Pharyngeal pouch, আরেকবার আচ্ছা, plunging ranula হচ্ছে ranulary একটা types. Ranula হচ্ছে any soft and cystic swelling in the floor of the mouth is called ranula, ঠিক আছে। তো ranulaটা অনেক সময় যে ranular থাকে কোথার উপর থাকে হচ্ছে মাইলোহাইভেট মাসেলের উপর। মাইলোহাইড মাসেল ইজ ফর্মিং ইন দ্য ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটি। তো এই র্যানুলা অনেক সময় কি করে এই ফ্লোর অফ দ্য ওরাল ক্যাভিটিকে ইনভেড করে, ফ্লোরের নিচে চলে আসে। তো ফ্লোরের নিচে হচ্ছে চিন, মাইলোহাইভেট মাসেলের উপরে হচ্ছে ওরাল ক্যাভিটি, নিচে হচ্ছে চিন, সফট টিস্যু অফ সাবমেন্টাল এন্ড সাবম্যান্ডিবুলার টিস্যু। তখন কি হয়, আমরা র্যানুলাটা যখন মাইলোহাইড মাসেলকে স্প্লিট করে নেকে চলে আসে, দেন ইট ইজ কল্ড প্লাঞ্জিং র্যানুলা, ঠিক আছে। তো এটা যখন নেক সোয়েলিং নিয়ে অ্যাপিয়ার করে, এটা যদি মুখের ভিতর সোয়েলিং নিয়ে অ্যাপিয়ার করে, ইট ইজ সিম্পল র্যানুলা। কিন্তু মাঝে মাঝে দেখা যায় যে র্যানুলাটা নেক সোয়েলিং নিয়ে আমাদের কাছে আসে, মুখের ভিতর সোয়েলিং থাকতেও পারে, নাও থাকতে পারে। তো এটা আমরা তখন এক্সিশনে যাই, এক্সিশনে গেলে এটা নেক থেকে করতে হবে অথবা উপর থেকে করতে হবে, যে কোনো এক জায়গা থেকে করতে হবে। মুখের ভিতর দিয়েও করা যায় অথবা নেক দিয়েও অ্যাপ্রোচ করা যায়, যে কোনো এক দিয়ে অ্যাপ্রোচ করতে হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ কল্ড নেকে যদি প্রেজেন্ট করে, দেন ইট ইজ কল্ড প্লাঞ্জিং র্যানুলা। আর ফ্যারেঞ্জিয়াল পাউচ তোমাদের মনে আছে নাকি জানি না, তোমরা হেড নেক অ্যানাটমিতে একটা লোয়ার পার্ট অফ দ্য posterior wall of the
ফ্যারিংসে একটা উইক পয়েন্ট আছে থাইরো ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের মধ্যে। ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের দু ধরনের ফাইবার আছে, একটা হরাইজন্টাল ফাইবার যেটা ক্রিকোফ্যারেঞ্জিয়াস, আরেকটা হচ্ছে থাইরোফ্যারেঞ্জিয়াস। তো ক্রিকোফ্যারেঞ্জিয়াসের মাসেলগুলি থাকে হরাইজন্টালি প্লেসড, আর থাইরোফ্যারেঞ্জিয়াস মাসেলগুলি থাকে নিচের দিকে এবং এগুলি হচ্ছে অবলিকলি প্লেসড। তো এই অবলিকলি থাইরোফ্যারেঞ্জিয়াস রাইট সাইড, থাইরোফ্যারেঞ্জিয়াস লেফট সাইড এবং উপরে ক্রিকোফ্যারেঞ্জিয়াস। তো এই এই ফাইবারগুলি দিয়ে এই ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলটা কনস্টিটিউট হয়। তো এই বিভিন্ন ধরনের ফাইবারের ডিরেকশনের জন্য ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের মাঝখানে পোস্টেরিয়র মিড লাইন অফ পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ওয়ালের একদম মিড লাইনে একটা উইক পয়েন্ট চলে আসে। এটাকে বলা হয়, কি বলা হয় এটাকে, এটার একটা নাম আছে, এটার নাম কি, এটা মিড লাইনে দেয়ার ইজ ওয়ান উইক পয়েন্ট। তো মাঝে মাঝে আমরা যখন সোয়ালো করি তো মিউকোজাটা এই উইক পয়েন্ট দিয়ে হার্নিয়েট করে পিছনের দিকে চলে যায়। তো দ্যাট ইজ কল্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ। তো ফ্যারিঞ্জিয়াল পাউচটা কি করে, খানা দিয়ে আলটিমেটলি আস্তে আস্তে যখন এটা পাউচটা বড় হতে থাকে এবং এটা খানা দিয়ে ভরতে থাকে, তখন এটা পোস্টেরিয়র ওয়াল অফ দ্য ইসোফ্যাগাস থেকে প্রেসার দেয় এবং ডিসপেজিয়া করে, ডিফিকাল্টিজ ইন সোয়ালোইং করে। ফ্যারিঞ্জিয়াল, দ্যাট ইজ কল্ড ফ্যারিঞ্জিয়াল পাউচ। তো এটার নাম কি, উইক পয়েন্টের একটা নাম আছে, খুব সুন্দর নাম আছে, just I can't remember at this moment. এটা হচ্ছে কিলিয়ান্স ডেহিসেন্স। ঠিক আছে, এটা ইনফিরিয়র কনস্ট্রিক্টর মাসেলের দুই ধরনের ফাইবারের মাঝখানেই একটা উইক পয়েন্ট, যেটা দিয়ে মিউকোজা অনেক সময় হার্নিয়েট করতে পারে যদি ডিউরিং সেকেন্ড থার্ড স্টেজ অফ সোয়ালোইং এ ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলটা রিল্যাক্স না করে। আমরা তো ঢোক দিলে ক্রিকোফ্যারিঞ্জিয়াস মাসেলটা মাস্ট রিল্যাক্স to allow the wave of peristalsis to get inside the upper part of the esophagus from pharyngeal cavity থেকে। যদি কোনো কারণে ক্রিকোফ্যারিঞ্জিয়াসটা রিল্যাক্স করতে না পারে তাহলে খানাটা কি করে, এই কিলিয়ান্স ডেহিসেন্স দিয়ে টুক করে পিছনের দিকে চলে যায় হার্নিয়েট করে, তখন এটাকে বলে ফ্যারিঞ্জিয়াল পাউচ। ল্যারিঙ্গোসিলি ওরকম, যারা ওই বাঁশি বাজায়, ব্লো করে, ট্রায়াম্ফ, ওই যে ব্যান্ড পার্টি আছে না, ব্যান্ড পার্টি যারা অনেক জোরে ফু দিয়ে দিয়ে বাঁশি বাজাতে হয়, ওদের অনেক সময় থাইরোহাইভের মেমব্রেনটা বাল্জ করে বাইরের দিকে চলে আসছে। অনেক সময় ভিতরেও হার্নিয়েট করে, অনেক সময় বাইরেও হার্নিয়েট করে। তো থাইরোহাইভের মেমব্রেনটা ভিতরে যদি এটা হার্নিয়েট করে ইন্টারনাল ল্যারিঙ্গোসিল, বাইরে হার্নিয়েট করে যদি নেকে চলে আসে, দ্যাট ইজ কল্ড external laryngocele. So internal and external laryngocele may present as neck swelling, as a miscellaneous swelling হিসাবে lateral swellings of neck এ চলে আসতে পারে as lateral swellings of neck। ঠিক আছে, তো এটা তোমাদের মনে রাখতে হবে। তো তোমাদের পরীক্ষায় তো এগুলি জিজ্ঞেস করে। আর সার্ভাইকাল লিম্ফ্যাটিনোপ্যাথি তোমাদের খুব ইনভ্যারিয়েবলি জিজ্ঞেস করা হয়। তো এটা জেনারেল সার্জারি বা ইএনটি রিলেটেড ভাইভাগুলিতে জিজ্ঞেস করে। অনেক সময় তোমাদের কোয়েশ্চেনও থাকে রিটেনে যে হোয়াট আর দ্য কজেস অফ সার্ভাইকাল লিম্ফ্যাটিনোপ্যাথি। তো দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং, যে সার্ভাইকাল লিম্ফ্যাটিনোপ্যাথি আসলে কিছু না, এটা হচ্ছে এনলার্জমেন্ট অফ দ্য সার্ভাইকাল লিম্ফ নোড। তো এনলার্জমেন্ট অফ সার্ভাইকাল লিম্ফ নোডগুলি ইনফ্ল্যামেটরি হতে পারে, অথবা নিউপ্লাস্টিক হতে পারে, অথবা মিসেলেনিয়াসও হতে পারে। তো ইনফ্ল্যামেটরি, দ্যাট মিন ইনফ্ল্যামেশন হয়ে এরা বড় হয়ে যাচ্ছে। তো কি ধরনের ইনফ্ল্যামেশন থেকে এরা বাড়তি হতে পারে, যেমন ভাইরাল ইনফ্ল্যামেশন, অথবা ব্যাকটেরিয়াল ইনফেকশন, অথবা প্যারাসাইটিক ইনফেকশন। ভাইরাল কি কি ইনফেকশন থেকে এরা বড় হতে পারে, মিজলস থেকে, জার্মান মিজলস থেকে। জার্মান মিজলস কিন্তু আমাদের লিম্ফেডিনাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে নেকে। সাইটোমেগালো ভাইরাস কিন্তু অনেক সময় লিম্ফ নোড, এনলার্জ লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট করতে পারে। আরবো ভাইরাস তো একদম বুল নেক নিয়ে প্রেজেন্ট করে, মানে নেকের দুই পাশে লিম্ফ নোডগুলি ভীষণ বড় হয়ে যায়, একদম হিউজ সোয়েলিং অফ দ্য লিম্ফ নোড নিয়ে আরবো ভাইরাস কিন্তু প্রেজেন্ট করতে পারে। এইডস ভাইরাসও কিন্তু অনেক সময় ইনফ্ল্যামেটরি সোয়েলিং অফ লিম্ফ নোড নিয়ে, নেকের ইনফ্ল্যামেটরি সোয়েলিংস অফ লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট করতে পারে। হার্পেস সিমপ্লেক্স ইজ ভেরি কমন। আমরা মাঝে মাঝে আমাদের ঠোঁটে যে জঠোসটা উঠে, অথবা মুখের ভিতর হার্পিস ইনফেকশন হয়, হ্যাঁ, এবং দেখা যায় যে চীনেও একটা লিম্ফ নোড একটু
বড় হয়ে টেন্ডার হয়ে আছে। তো দ্যাট ইজ ডিউ টু সারফেস সিমপ্লেক্স ইনফেকশনের জন্য। তো যেটা ইটস ভেরি কমন আমাদের জ্বর ঠোসার সঙ্গে, যে একটা চীনে একটা লিম্ফ নোড দেখা যায় যে বেড়ে আছে এবং ব্যথা করছে, ঠিক আছে। তো দ্যাট ইজ ভাইরাল লিম্ফ্যাডিনাইটিস। আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস তো ইজ ভেরি কমন, যে এটা লিম্ফ নোডকে এনলার্জ করতে পারে। লিম্ফ নোড এনলার্জমেন্ট, সার্ভাইকাল লিম্ফ নোড এনলার্জমেন্ট নিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা প্রেজেন্ট করতে পারে। সো দিস আর অল সাম অফ দ্য ভাইরাসেস, ঠিক আছে, সাম অফ দ্য ভাইরাসেস দ্যাট মে প্রেজেন্ট উইথ সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি। ব্যাকটেরিয়াল ইনফেকশন, একটা একিউট ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ক্রনিক ব্যাকটেরিয়াল ইনফেকশন। তো ইনফেকশনটা হয় কোথায়? হয় সেই ওরাল ক্যাভিটি অ্যান্ড থ্রোটে। তো আমরা একটু দেখবো যে কি কি ব্যাকটেরিয়াল অর্গানিজম দিয়ে হয় নেক্সট স্লাইডে। তো এটা স্পেসিফিকও হতে পারে, নন স্পেসিফিক হতে পারে। স্পেসিফিক মিনস দ্যাট ইট ইজ কজড বাই একটা নোন ব্যাকটেরিয়া, একদম সিঙ্গেল স্পেসিফিক ব্যাকটেরিয়া, যেমন টিউবারকিউলোসিস, সিফিলিস, লেপ্রোসি। আবার এটা নন স্পেসিফিক ব্যাকটেরিয়া দিয়েও হতে পারে, যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্টেফাইলোকক্কাস, নিউমোকক্কাস, প্রোটিয়াস, সিউডোমোনাস, ব্যাকটেরিয়াস, ঠিক আছে, যে কোনো ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। তো দ্যাট ইজ নন স্পেসিফিক। প্যারাসাইটিক কি? প্যারাসাইটিক হচ্ছে যেমন ম্যালেরিয়া, কালাজ্বর আমাদের কাছে সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো দিজ আর প্যারাসাইটিক ইনফেকশন। টক্সোপ্লাজমা গুন্ডি, তো সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। ব্রুসেলোসিস সার্ভাইকাল লিম্ফ্যাডিনাইটিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো দিজ আর প্যারাসাইটিক ইনফেকশন। নিউপ্লাজমের মধ্যে যেটা বললাম যে প্রাইমারি নিউপ্লাজম হচ্ছে লিম্ফোমা, লিউকেমিয়া, যেখানে সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে আমাদের কাছে রোগী চলে আসতে পারে। আর সেকেন্ডারি হচ্ছে মেটাস্ট্যাটিক লিম্ফ নোড, এটা আমরা একটু ডিটেইলস আলোচনা করব। মিসেলেনিয়াসের মধ্যে কিছু মিসেলেনিয়াস কন্ডিশন ক্যান প্রেজেন্ট উইথ সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি, যেমন সার্কয়েডোসিস, কিকুচি ফিজিমোটো ডিজিজ। হ্যাঁ, এটা একটা খুব ইন্টারেস্টিং ডিজিজ, কিকুচি ফিজিমোটো ডিজিজ। এটা লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট করে, সার্ভাইকাল লিম্ফ নোড নিয়ে। আর কাওয়াসাকি ডিজিজ, এখন তো করোনার সঙ্গে এই বাচ্চাদের ক্ষেত্রে এই কাওয়াসাকি ডিজিজটা খুব শোনা যাচ্ছে, যে বাচ্চারা একদম মাল্টিপল একটা ইনফ্ল্যামেটরি, বিভিন্ন সিস্টেম ইনফ্ল্যামেটরি ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে, দ্যাট ইজ কাওয়াসাকি ডিজিজ। তো কাওয়াসাকি ডিজিজটা কিন্তু সার্ভাইকাল লিম্ফ নোড নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এটা এখন বাচ্চাদের করোনার কিন্তু একটা সিমটম, কাওয়াসাকি ডিজিজ। ব্যাকটেরিয়াল কজেস অফ সার্ভাইকাল লিম্ফ্যাডিনোপ্যাথি, মাঝে মাঝে এরা শুনতে চায় যে হ্যাঁ তাহলে কি কি ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে। কিছু নন স্পেসিফিক ব্যাকটেরিয়া, স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, অ্যানারোবিক পেপ্টোস্ট্রেপ্টোকক্কাই, ব্যাকটেরিয়াস। তোমরা প্রোটিয়াস, সিউডোমোনাস যা খুশি তাই বলে দিতে পারো যে হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল কম্বিনেশন দিয়ে এটা হতে পারে। এবং এটা কোথা থেকে আসে হচ্ছে সেই ওরাল ক্যাভিটি, গ্লসাইটিস, মিউকোসাইটিস বা ডেন্টাল ইনফেকশন থেকে, ঠিক আছে। ডেন্টাল ক্যারিজ, পেরিওডন্টাইটিস বেশিরভাগ তো ওখান থেকেই আসে, পেরিওডন্টাইটিস থেকে, অ্যাপিক্যাল অ্যাবসেস থেকে, অথবা ফ্যারিঞ্জাইটিস থেকে, টনসিলাইটিস থেকে, ঠিক আছে। তো আসে ওরাল ক্যাভিটি অ্যান্ড থ্রোট থেকে, ডেন্টাল কম্পোনেন্ট থেকে, ডেন্টাল চেম্বার থেকেই। আর স্পেসিফিকের মধ্যে যেটা বললাম, টিউবারকিউলোসিস, সিফিলিস অ্যান্ড লেপ্রোসি। মেটাস্ট্যাটিক লিম্ফ নোড, যেটা প্রাইমারিটা তো ইজ ভেরি সিম্পল, লিম্ফোমা, লিউকেমিয়া, কিন্তু মেটাস্ট্যাটিক লিম্ফ নোড কোথা থেকে আসতে পারে? যে মেটাস্ট্যাটিক লিম্ফ নোড হচ্ছে সেকেন্ডারি, এটা সেকেন্ডারি ইনভলভমেন্ট অফ লিম্ফ নোড, সেকেন্ডারি নিউপ্লাজম। তাহলে প্রাইমারি ডেফিনেটলি কোথাও না কোথাও আছে। এখন প্রাইমারিতে তাহলে কোথায় থাকতে পারে? তো প্রাইমারি ইউজুয়ালি দেখা যায় যে মেটাস্ট্যাটিক লিম্ফ্যাডিনোপ্যাথি অফ মেয়েদের প্রাইমারি সাধারণত 80% কেসে থাকে অ্যাবাভ দ্য ক্ল্যাভিকল। 80% কেসে প্রাইমারি ইজ সিন অ্যাবাভ দ্য ক্ল্যাভিকল, মানে প্রাইমারি লেশনটা থাকে ক্ল্যাভিকলের উপরে। কোথায় থাকতে পারে এটা? কার্সিনোমা ওরাল ক্যাভিটি, কার্সিনোমা ফ্যারিংস, কার্সিনোমা ল্যারিংস, কার্সিনোমা থাইরয়েড, কার্সিনোমা প্যারোটিড, কার্সিনোমা স্কিন অফ দ্য নেক, ঠিক আছে। আরো আছে। তো ওরাল ক্যাভিটি যেমন কার্সিনোমা টাং থেকে আসতে পারে। কার্সিনোমা ওরাল ক্যাভিটিটা হয়তো পাক্কাল মিউকোজাতে কোনো একটা প্রাইমারি ম্যালিগন্যান্সি আছে, ওখান থেকে সেকেন্ডারি লিম্ফ নোড এনলার্জ মেটাস্ট্যাটিক লিম্ফ্যাডিনাইটিস হতে পারে, লিম্ফ্যাডিনোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। ফ্যারিংসে কোথাও একটা প্রাইমারি নিউপ্লাজম, বা ল্যারিংসে কোথাও প্রাইমারি নিউপ্লাজম, বা থাইরয়েডে আছে, প্যারোটিডে আছে, এগুলি আমাদেরকে সেকেন্ডারি মেটাস্টেসিস নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর 20% হচ্ছে সাধারণত আসলে বিলো দ্য ক্ল্যাভিকল। এটা অনেক সময় এক্সামিনার শুনতে চায় যে হ্যাঁ 20% যেটা বিলো দ্য ক্ল্যাভিকল, এটা প্রাইমারি কোথায় কোথায় থাকতে পারে।
তো ছেলেদের কিন্তু কার্সিনোমা লাং সবচাইতে বেশি ফ্যামিলি কমন, যেটা নিউপ্লাজম, প্রাইমারি নিউপ্লাজম, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে কার্সিনোমা ব্রেস্ট। তো এই দুটো ভুললে কিন্তু হবে না, কার্সিনোমা লাং ইন কেস অফ মেল, কার্সিনোমা ব্রেস্ট ইন কেস অফ ফিমেল। এছাড়া আরো আসে, যেমন স্টমাকে কোনো প্রাইমারি নিউপ্লাজম থাকলে, কোলনে কোনো প্রাইমারি নিউপ্লাজম, বা ওভারিতে বা টেস্টিসে। ঠিক আছে, আরো অনেক আছে, যেমন স্মল গাটেও থাকতে পারে, কিডনিতে থাকতে পারে। ঠিক আছে, তো ওইগুলি ছাড়াও এগুলি হচ্ছে কমনেস্ট হচ্ছে কার্সিনোমা লাং, ব্রেস্ট, কার্সিনোমা স্টমাক, কোলন, ওভারি অ্যান্ড টেস্টিস। এইসব অর্গান থেকে সাধারণত 20% কেজে আমরা প্রাইমারি নিউপ্লাজম, এইসব জায়গার প্রাইমারি নিউপ্লাজম, 20% কেজে আমরা সেকেন্ডারি মেটাস্টেসিস পাই নেকে। তো এটা খুব বেশি যে আনকমন তা না, আমরা অনেক সময় পাচ্ছি র্যান্ডমলি, বাট obviously 80% cases is squamous cell carcinoma এবং comes from these primary sites. ঠিক আছে, তাহলে আজকে আমাদের আর সময় নাই, আমাদের যেহেতু 45 পর্যন্ত তানাজ আর আকিলা। ঠিক আছে, আমি দেখছি, আমি তোমরা ঠিক আছে তো, এখানে আর তোমাদের কোয়েশ্চেন থাকলে তোমাদের আর স্লাইড শো করতে হবে, স্টপ শেয়ার করি। না ঠিক আছে ম্যাম, স্টপ করতে পারেন। ওকে, তো স্টপ শেয়ার করে আমি দেখছি পার্টিসিপেন্টস তোমরা কে কে আসছো। তোমরা আমাকে একটু হেল্প করবা যে অ্যাটেন্ডেন্সটা নিয়ে, যে তানাজ তুমি আমাকে তোমাদের 12 জনের ব্যাচের একটু ইয়েটা দিবা, অ্যাটেন্ডেন্সটা দিবা তোমরা। আমি জানি না তোমরা কিভাবে স্ক্রিনশট নাও, ওভাবে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখো, আমাকে রোল নাম্বার গুলি পাঠাবে, রোল নাম্বার পাঠালে আমি আমার শিটের মধ্যে ওগুলি দিয়ে তোমাদের সাবমিট করে দিব অ্যাটেন্ডেন্সটা। আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের পার্টিসিপেন্টস প্রায় মনে হয় 71 দেখাচ্ছে, শো করছে পার্টিসিপেন্টস। স্ক্রিনশট কিভাবে নেয়? 71 এর মতোই, 71 পার্টিসিপেন্টস শোয়িং। ঠিক আছে, তাহলে তোমাদের তানাস তুমি তোমার ব্যাচের, আর আকিলা তুমি তোমার ব্যাচের, তোমাদের তো 65 মনে হয় না রেগুলার ব্যাচে? জি ম্যাম। আকিলা আচ্ছা, তো হ্যাঁ তুমি তোমার ব্যাচের, আর তানাস তোমার ইয়ের ব্যাচে, তোমরা আলাদা করে পাঠাবে, আমি এটা শিটে তুলে আমি নোমানকে সাবমিট করে দেবো। ঠিক আছে, তো তোমাদের অনেকে কিন্তু ভিডিও অন করো নাই, কিন্তু the percentage is not bad. আচ্ছা, তোমাদের আর রোল কল কি করতে হবে? আমি তো দেখতেই পাচ্ছি সঞ্জিদা সুলতানা, তাসনিয়া তাসনিম এ আসেনি তাই না, নাকি এসেছে ভিডিও নাই? ইয়েস ম্যাম, আছি। আছো? আচ্ছা, এখানে যাদের যাদের নাম আছে অনেকের ভিডিও অন নাই, মানে তারা সবাই আছে? জি ম্যাম, অনেকে মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গিয়েছে ম্যাম শেষের দিকে। আচ্ছা আচ্ছা, ওই কারেন্ট চলে গেলে নাকি? জি ম্যাম। ওয়াইফাই ডিসকানেক্ট করলে। আচ্ছা, যাই হোক, মোটামুটি এখন তো 71 আছে, এর বেশি তো ছিল না ম্যাম, এর বেশি ছিল, কয়েকজনের ডিসকানেক্ট হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে যারা ডিসকানেক্ট হয়ে গেছে তোমরা যেগুলি পেরেছো স্ক্রিনশট নিয়ে ওগুলো আমাকে নাম পাঠিয়ে দিয়ে, রুম নাম্বার পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে, সবার কিন্তু ভিডিও অন নাই, তারপর আমি ধরে নিচ্ছি যে সবাই ছিলে ফুল টাইম। ঠিক আছে, তাহলে নেক্সট